এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুঠির ডাক্তার, ভারী রকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওয়ায় হয়তো রুগী মরেছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খাঞ্চারের ঘর, সম্মুখে দাওয়া উঁচু, ছোট একটুখানি রক, রকের নিচেই উঠোন, উঠোনে রান্নার জায়গা। চারিদিকে ফাঁকা। ভাবলাম ভালোই হলো, কারণ আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটোখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়ার বস্তি, দম যেন আটকে আসতো। এখানে তাহলে একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা ভালোই রাখা গেল। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের দাড়িওয়ালা একটা বেটে ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গঁপগুলি নিচের দিকে বেঁকে আছে। মুখের পানে একটু দৃষ্টি তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি কি নতুন ডাক্তার? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওই দিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। এই বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইল খানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যের আগেই রোজ তাকে বাড়ি পৌঁছাতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়মই হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যার পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। বললেন, জিজ্ঞেস করো আর কিছুই নেই। বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছেন, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এ তল্লাটে আর জন্মনিশি দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে। রাত্রে কাজ তো একরকম হয়েই উঠে গেছে। অন্ধকার রাত্রে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসে হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, কাজ চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপর ঘড় ঘড় করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধেই হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটি গুঁড়ো পর্যন্তও নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে। ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন। বললেন, তা বললে হবে কি, খুন জখম যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি ওপরে উঠে এসেছে। এই ধরুন আমার আপিসের খাতাপত্র। আজ ঠিক যেমনটি দেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখবো সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নতুন নষ্ট কিছু করে। হেসে জিজ্ঞেসে করলাম, তাই বুঝি বেলা থাকতে আপনাকে বাড়ি পৌঁছাতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর একদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকবার নমস্কার করে ডান দিকের রাস্তা ভাঙলেন। ম্যানেজারবাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কী সব শুনছি, আপনার কলিয়ারিতে এ কি সত্যি? ম্যানেজার বাবু হাসলেন, বললেন, শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি?
আমার তো বিশ্বাস হয় না কোনো দিন। ঘাড় নেড়ে ম্যানেজারবাবু বললে, কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। ঢালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে ঢাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে, না কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি যখন এখানে ছিলাম না, সিপারম নদীতে সেই বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে। খাদের পথে হুড়ুহুড়ু করে জল ঢুকতে থাকে। তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকছে। 3 দিনের দিন বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে রয়েছে। ব্যাস, সেই থেকেই লোকের ধারণা হলো অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে জোরে হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোন দিক থেকে সাহায্য না পেয়ে নিতান্তই অসহায় মতো হাহা করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাম্মা আছে খাদের উপরে কুলি ধাওয়ার, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। আহা, চুপ করে ভাবতে গিয়ে আমার মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখেই দেখতে পেলাম। গল্প করতে সন্ধ্যা হয়ে গেল। ম্যানেজারবাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন নিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে যখন তার কাছ থেকে বিদায় নিলাম, রাত তখন 8টা। ম্যানেজারবাবু বললে, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আর কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটাক বেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে। কোথাও জনমানবে সারা শব্দ নেই। মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারাই ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়। পথের পাশে 2-3টে কুলি ধাওয়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে ছোট একটি পথ। তারই কিছু দূর এগিয়ে গিয়ে বাঁ হাতি একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটি নিম গাছ তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছাবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতরে সরু এক ফালি পায়ে চলা পথের ওপর দিয়ে চলছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলি ধাওয়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর মরমর শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকাই অন্ধকারে সত্যিই আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তারই আগেই লোকটা আমার আরও একটুখানি কাছে সরে এসে বলল, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তারবাবু, তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে, তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা জানি না বাবু, তুই দেখবি চল, আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়িয়ে দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম চলো। বাগান পেরিয়ে আমরা আরেকটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? সে বললে, আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খড় দেখিয়ে দিয়ে বলল, ওইখানে। চুপ করে পদ আর কত চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে, তুই কয়লা কাটিস? হুঁ বাবু। কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে, তবু ক বছরের?
কে জানেন তা তো আমি অত জানি না। এমনি সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলছি তো চলছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখে যাচ্ছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরও দূরে। বললাম, এ কি রে টুইলা, কাছে বলছিলি যে? টুইলা বললে, হু বাবু, কাছে লয় তো কি, কিন্তু পথ যে যেন ফুরোয় না। ছেলেটার তো কি হয়েছিল প্রথমে? টুইলা যেন একটু চুপ করিয়া রইল। হ্যাঁ রে, প্রথমে হয়েছিল কি? টুইলা এবার বিরক্তি হয়ে জবাব দিল, বললে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ করে আমার ম্যানেজারের বাবুর কথা মনে পড়ে গেল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, অনেক দিন। বললাম, তারপর? তারপর আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধ করে ভাবলাম, কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলুম টুইলা বলে, কোথায় টুইলা? এদিক ওদিক আগে পিছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভিতরটা চঞ্চন করে উঠল। সমস্ত শরীরে রক্ত তখন আমার জল হয়ে গেল। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিকে দিয়ে কেমন করে কতক্ষণ চলেছি কিছুই মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারিদিক যখন ফর্সা হচ্ছে দেখি তখনও আমি পথে চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারে আমি বসে পড়লাম, কিন্তু কাউকে বুঝে আর বিশ্বাস হয় না এরাও ভূত নয় তো। প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইতি কাঁধে নিয়ে কুটিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে ডোমরানা, কোন দিকে? একজন বললে, সে হেতা কথা বাবু, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 30 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আদমরা হয়ে বাসায় যখন ফিরলাম দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমোয়নি। অপরিচিত জায়গায় কাকেই বা কি বলবো, ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হাহা করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রুগীর কাছে সারা রাত আমার জাগতে হয়েছে। সকালেই সেখান থেকে আমায় বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম। যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলল। আলো হাতে 2জন চাপরাশিকে সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, কিছু কয়লা দরকার ছিল, তাই ডবল হাজির দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেক লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। গিয়ে অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেইখানে কয়লার চাবড়ায় মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ সেইখানে ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা ফাঁকের মাঝখানে। সেখানে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছে রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ উপরে তোলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজারবাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। পুলিশ এলে আমাদের খাদে নামতে হবে।
রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে, আবার আমরা খাদের নিচে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইলো না। ম্যানেজার বাবু একটু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতেরও তো পুলিশের ভয় আছে নাকি? একটু হাসি হেসে নেমে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তার উপরে আবার কালো কয়লার সেই পাতালপুরি, চারিদিক কালো, তবে আমাদের সঙ্গে আলো ছিল প্রচুর। প্রত্যেকের হাতে একটি করে সেফটি ল্যাম্প, পুলিশের ইন্সপেক্টরের হাতেও টর্চ। আগে আগে যাচ্ছে মাল কাটার সর্দার, কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। এ ওর মুখ চাওয়াচাওয়ি করতে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের ঢাল থেকে কোথাও খুটখুট করে ছোট্ট ছোট কয়লার টুকরো খসে এসে পড়ছে, কোথাও বা টুপুটুপু করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? তখন ইন্সপেক্টর বললেন, আসুন এদিকে, ওদিকে একটু খোঁজ করে দেখি। আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হওয়ারই কথা, কিন্তু আমরা আর না বিশ্বাস করে যাই কোথায়? এই আগের বারে তো এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বেশ সাহসী লোক, টর্চের আলো ফেলতে ফেলতেই তিনিই সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি এক সময়ে মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলছি, হঠাৎ একটা বিরাট চিৎকার, ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনি একটা গঙ্গানির শব্দ, একেবারে ইন্সপেক্টরের পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়েও গায়ে পড়লাম। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি, সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাহ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে, ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপাটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাটের টর্চ গেল নিমে। অনেক টেবাটেবি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করে আমি বললাম, যেমন করেই হোক একটা ডিসলাই জেলে জেলে সুরঙ্গের দেওয়াল ধরে চলুন, আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চল আমি পথ চিনি, দে একটা জারাকাঠির বাক্স দে আমার হাতে। আমার পকেটে একটা ডিসলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারই সেই সামান্য আলোতে দেখলাম কিন্তু তকিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে এসে আমাদের সুরঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার বাঁচা এগোতে, তা বাদে যাবি। ইন্সপেক্টর পকেটে ছিল রিভলভার, চট করে সেটা বের করে তিনি ধা করে চালালেন একটা গুলি। ভীষণ আওয়াজে আমাদের কানে তালা লেগে গেল, কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকারের সুরঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম। ওরে বাবা রে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষে একেবারে মারামারি। ইন্সপেক্টর গোগানির আওয়াজে শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি? আর চালা দেখি কেমন মারত। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস? বানে ডুবোই জলের ভিতর ঠিক ইঁদুর মারা করে। ছেলে তো ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু একটু কেঁদে ফেললেন, দোহাই বাবা, আমাকে ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোকে না হয় ছেড়ে দিলাম, কই ডাক্তারটা কই? বলেই হাত বাড়িয়ে টপ করে আমার হাত ধরে বললে, আয় দেখ যদি তুই বাঁচতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না,
গঙ্গ করছি, তারপর কেমন করে যে উপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি পৌঁছেছি কিছুই জানি না। চাকরি ছেড়ে দেবো বলে দরখাস্ত তো আগেই করেছি, জবাব এলো কি না জানবার জন্যই বেলাবেলি তো গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, খাদের নিচেও না আর খাদের উপরেও না। সর্বনাশ, সর্বাঙ্গ আমার শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।